আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই জন্য সেটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডিউল 17, না সরি 16, মডিউল 16, জুনোস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। এটা আমরা পড়াশোনা করব। জুনোস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তাহলে আমরা আমাদের স্লাইডে চলে যাই। ওকে, তো এখানে টোটাল 6টা আমরা পাবো আর কি, মডিউল বা ইন্টারফেস বা সেকশন আর কি। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখি আর কি। আউট অফ ব্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো এখানে প্রতিটা ডিভাইসে যেটা হয় যে প্রোডাকশন ট্রাফিক হ্যান্ডেলের জন্য আপনার ইন্টারফেস থাকে, সেটা হচ্ছে ইথারনেট ইন্টারফেস। সেটা হতে পারে 1G, সেটা হতে পারে 10G অথবা 100G। হ্যাঁ, আর ডিভাইসকে ম্যানেজ করার জন্য একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে, সেটা সাধারণত কপার পোর্ট হয়, এটা এসএপি পোর্টও হতে পারে। ওকে, তো এই ম্যানেজমেন্ট ট্রাফিকটা আমরা আলাদা করে যদি চিন্তা করি, লাইক যদি একটা ডেটা সেন্টারে যে মাল্টিপল ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে সেপারেট বা আলাদা। এই এবং ম্যানেজমেন্ট ইন্টারফেসের সাথে আমরা মনিটরিং টুলসগুলোকে কানেক্ট করে রাখি আর কি, যাতে করে তাদেরকে আমরা মনিটরিং করতে পারি। এতে করে সুবিধা হচ্ছে যেটা যে ম্যানেজমেন্ট ট্রাফিকটা আর প্রোডাকশন ট্রাফিকটা কমপ্লিটলি সেপারেট হয়। কোনো কারণে যদি প্রোডাকশন ট্রাফিক ওভার ইউটিলাইজ হয়, তাহলে আমাদের ম্যানেজমেন্ট যে প্রোটোকলগুলো রান করে মনিটরিং টুলসের রেসপেক্টে, এগুলো হ্যাম্পার হয় না, স্মুথলি আমরা এগুলোকে দেখতে পাই। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেসের সুবিধা আর কি। যেমন এখানে আমাদের যেমন রাউটার, এখানে সুইচ দেখানো হয়েছে। তো এখানে প্রতিটা ডিভাইসেরই এক একটা মানে একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের প্রথমের কাজ যে অ্যাড এ ম্যানেজমেন্ট ইন্টারফেস। এখানে কি বলা হচ্ছে, কনফিগার দ্য ডিভাইস টু অটোমেটিক্যালি অ্যাকর্ড দ্য কারেক্ট টাইম, এনেবল দ্য অ্যাবিলিটি টু রিজলভ ডোমেন নেমস টু আইপি অ্যাড্রেসেস। তিনটা কাজ আমাদের করতে হবে: ম্যানেজমেন্ট ইন্টারফেস সেট করতে হবে, ম্যানেজমেন্ট ইন্টারফেস কনফিগার করতে হবে, টাইমটাকে ঠিক করতে হবে, এবং আমাদের ডিএনএস এর যে কাজটা সেটা, আমরা তো জানি ডিএনএস মানে কি। হ্যাঁ, ডোমেন নেম সিস্টেম। তো এটা হচ্ছে আইপি টু নাম অথবা না নেম টু আইপি রিজলভ করে আর কি। এই কাজের জন্য ডিএনএস ব্যবহার করা হয়। নর্মালি আমরা ডিভাইসে ম্যানেজমেন্ট ইন্টারফেসের মাধ্যমে টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা চাইলে যে কোনো একটা ল্যান থেকে, এই ল্যানের তো একটা গেটওয়ে আইপি রাউটারে বসানো থাকে, সেই আইপি দিয়েও আমরা চাইলে কি করতে পারি, এসএসএস করে অথবা টেলনেট করে লগ ইন করতে পারি, এখন যে সার্ভিসটা ডিভাইসে এনেবল থাকবে ওটার উপরে বেস করে। তো এটা করা যায়। তো এটা না করে আমরা যদি ডেটা সেন্টারের রেসপেক্টে যদি আমরা ম্যানেজমেন্ট ইন্টারফেসটাকে ব্যবহার করি, সেটা হচ্ছে প্রোডাকশন ট্রাফিক থেকে সেপারেট ট্রাফিক হয় আর কি। এবং এই ইন্টারফেস দিয়ে আমরা অনলি ডিভাইসে লগ ইন করবো আর কি। এখানে কোনো প্রোডাকশন ট্রাফিক যাবে না আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে চিন্তা করতে পারি যে আমাদের যদি মাল্টিপল ডিভাইস থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ম্যানেজমেন্ট সুইচ কনসিডার করতে পারি। যে ম্যানেজমেন্ট সুইচে আমরা সবগুলো ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্টটাকে কানেক্ট করলাম। হুম, তারপরে ওখান থেকে একটা রাউটার কানেক্ট করে ওই রাউটারের সাথে মনিটরিং টুলস গুলোকে অ্যাড করলাম। এটা বেস্ট প্র্যাকটিস আর কি। তো এটা হচ্ছে আমাদের আর একটা জিনিস হচ্ছে যেটা যে ম্যানেজমেন্ট ইন্টারফেস যেটা হবে, যে প্রোডাকশন ট্রাফিক আমাদের ম্যানেজমেন্ট যে ইন্টারফেসটা থাকবে, এই ইন্টারফেসে অ্যালাউ হবে না আর কি। আমরা এটা অ্যালাউ করব না। এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, যে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক যেটা থাকবে, এই নেটওয়ার্কে ইন্টারনেট থেকে এই ম্যানেজমেন্ট নেটওয়ার্কে কেউ আসতে পারবে না। অথবা আমাদের ইউজার ট্রাফিক, ইউজার্স যারা কানেক্ট থাকবে, তারাও ম্যানেজমেন্ট ইন্টারফেসকে বা ম্যানেজমেন্ট নেটওয়ার্কে রিচ করতে পারবে না। এটা বেস্ট প্র্যাকটিস, এটা করা উচিত আর কি। তো বিভিন্ন ডিভাইসে আপনার ম্যানেজমেন্ট ইন্টারফেসের যে পোর্ট আর কি, যেটা বললাম যে ইথারনেট অথবা এসএপি, হ্যাঁ সচরাচর ইথারনেট থাকে, আবার এসএপি পোর্টও থাকতে পারে। এবং বিভিন্ন ডিভাইসের মডেল অনুযায়ী ম্যানেজমেন্ট ইন্টারফেসগুলো যেমন FXP0, ME0, EM0, এরকম নেমিং কনভেনশনগুলো এরকম হয়ে থাকে। আর মাল্টিপল রাউটিং ইঞ্জিন যদি হয়, তাহলে হচ্ছে রাউটিং ইঞ্জিন 1, রাউটিং ইঞ্জিন 0, এটার জন্য আলাদা আলাদা নেমিং কনভেনশন হয়ে থাকে আর কি। হুম,
তবে এখানে যে রাউটারটা দেখানো হচ্ছে MX204 রাউটার, MX204 রাউটারে ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে যে ইন্টারফেসটা থাকে তার নাম হচ্ছে FXP0, FXP0। আবার EX সিরিজের সুইচে ম্যানেজমেন্ট ইন্টারফেসগুলোর নেমিং কনভেনশন হচ্ছে ME0। যেমন এখানে কি দেওয়া আছে, একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস, এটা হচ্ছে ME0। আবার এই যে PTX যেটা দেখানো হয়েছে, এটার আবার ম্যানেজমেন্ট ইন্টারফেস ইথারনেটও আছে, আবার SAPও আছে। তো এটা ভ্যারি করে আর কি। হ্যাঁ, এটা ভ্যারি করে। যেমন এখানে দেখানো হয়েছে একটা, এখানে হচ্ছে আর একটা, তার মানে হচ্ছে এখানে মাল্টিপল ম্যানেজমেন্ট ইন্টারফেস, মাল্টিপল ম্যানেজমেন্ট ইন্টারফেস সেটাও থাকতে পারে, সিঙ্গেল ম্যানেজমেন্ট ইন্টারফেসও থাকতে পারে। দেখা যাচ্ছে কোনো কোনো সময় এটা ডিভাইসের উপরে মানে ই করে আর কি, নির্ভর করে আর কি। হ্যাঁ, ডিপেন্ড করে। তো আমি যদি MX204 চিন্তা করি বা MX সিরিজের রাউটার চিন্তা করি, তাহলে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে FXP0। তাহলে FXP0 মূলত হচ্ছে একটা ইন্টারফেস। হ্যাঁ, তাহলে ইন্টারফেসে আমরা আইপি কিভাবে বসাই? সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি ইউনিট 0, মানে ডিরেক্টলি আইপি বসাচ্ছি, ফ্যামিলি আইনেট মানে IPv4 আইপি, তারপরে একটা আইপি অ্যাড্রেস আমরা বসাইলাম আর কি। এখন এই আইপিটা যেখান থেকে রাউটেবল হবে সেখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো সিম্পলি, সিম্পলি সেখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এখন ম্যানেজমেন্ট ইন্টারফেস, যেমন আমাদের এখানে ল্যাব, এটা দরকার নাই আমাদের, লাইক হচ্ছে আমরা এটা স্টপ করে দিই, কারণ আমাদের আজকে পড়াশোনাটা ভিন্ন। ভাই MX204-এ কি নেট করা যায়? নেটের জন্য আলাদা কার্ড লাগে, কার্ড যদি অ্যাড করা যায় তাহলে নেট করা যাবে। ও, এটা কি নেটের কার্ড, এমএক্স ইয়ে অন্যগুলাতেও করা যাবে কার্ড যদি ইউজ করি? হ্যাঁ কার্ড ইউজ করলে অন্যগুলোতে করা যাবে। এখন এটা ডিপেন্ড করবে যে যে মডেল আপনি বলতে চাচ্ছেন ওই মডেল নেটের যে কার্ড, ওই কার্ডটা সাপোর্ট করে কিনা, সেটা জনিপারের সাথে যোগাযোগ করে ডিসিশন নিতে হবে আর কি। যদি সাপোর্ট করে, লাগানো যায়, তাহলে করবে। এটা সেপারেট, বক্সে নাই আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে MX, যেহেতু MX নিয়ে কথা বলছি আমরা, MX BMX, MX নিলাম আমরা, এখানে দুইটা ডিভাইস নিচ্ছি, দুইটা ডিভাইস। আচ্ছা, আমাদের এত পোর্ট লাগবে না, ডিফল্ট রাখলাম। তো এই দুইটাকে যখন আমরা কানেক্ট করতে যাব, দুইটাকে যখন কানেক্ট করতে যাব, তখন এইখানে দেখাবে, এখানে দেখেন FXP0। FXP0 এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস, এটা হচ্ছে কি FXP0, এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস। তাহলে এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে যদি আমরা সাপোজ, এটা হচ্ছে রাউটার, আমরা একটা পিসি নিচ্ছি, লাইক ভিপিসি, যেটা ভিপি বিপিসি ডেস্কটপ, আমরা ম্যানেজমেন্ট ইন্টারফেসের সাথে কানেক্ট করব। যে নর্মালি আমরা কি করি, যে ম্যানেজমেন্ট ইথারনেট ইন্টারফেসের সাথে, এটা ইথারনেট, এটার ম্যানেজমেন্ট ইন্টারফেসের সাথে কানেক্ট করি। হ্যাঁ, নর্মালি এইভাবে আমরা কাজ করে থাকি। তারপরে আমরা মূলত প্রথমে কি করি, কনসোল কানেক্ট করি, কনসোল কানেক্ট করে ম্যানেজমেন্ট ইন্টারফেস আইপি বসাই, তারপর ম্যানেজমেন্ট ইন্টারফেসে যে আইপি বসাইলাম, এই আইপি দিয়ে আমরা কি করতে পারি, লগ ইন করতে পারি। তো এটা BMX1, এটা মনে করতেছি BPC1, বিপিসি, BPC1 সেভ। তারপরে এই দুইটাকে আমরা জাস্ট অন করলাম, স্টার্ট। এখানে একটা সাবনেট চিন্তা করলাম, এরা এরা যে সাবনেট দিছে এটাই চিন্তা করি, 172.25.11.0, এটাই মনে করেন চিন্তা করি যে টেক্সট 172.25.11.0/24, এই সাবনেট। রাউটারে কত বসাইছে, রাউটারে বসাইছে 11.1। এটা এই সাবনেট আমরা চিন্তা করতেছি, সাবনেটের রাউটারের দিকে আইপি হচ্ছে 11.1, আর পিসিতে মনে করি 11.10, 11.10। এটা হচ্ছে সিনারিও আর কি।
তো এটা আমরা এখন এটা হচ্ছে BBC 1, BBC 1। আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি, তারপরে অ্যাড্রেস 172.25.11.10/24, আর গেটওয়ে হচ্ছে এটা 11.1, যেটা রাউটারে বসানো 11.1। টেলনেট ফিচার মনে হয় নাই, আছে? টেলনেট টু পোর্ট অন হোস্ট আইপি রিলেটেড হোস্ট, আর লগ ইন আছে, আর লগ ইন, তারপরে কি আছে, আর লগ ইন, তারপরে আইপি, তারপরে পোর্ট নাম্বার, এটা সাপোর্ট করে কিনা। আচ্ছা, যা হোক। BMX 1 রোড 3, edit, show display set, tab, delete। কোথায় আইপি বসাবো? ম্যানেজমেন্ট ইন্টারফেসে। তো ম্যানেজমেন্ট ইন্টারফেসটা আছে কিনা সেটা দেখতে হবে আগে। যে রান শো ইন্টারফেস টার্স ম্যাচ হচ্ছে এফএক্স, আমাদের এখানে FXP0 নাই, কেন নাই? রান শো ইন্টারফেস টার্স, এটা তো উচিত, যেহেতু এখানে আসছে, এটা তো আসা উচিত। EM0 হিসেবে আছে, বাট এখানে FXP0 হিসেবে নাই, এটা EM0 আর FXP0। আচ্ছা, FXP0 তে আমরা আইপি বসে দেখতে পারি যে কাজ করে কিনা। সেট ইন্টারফেস FXP0, ইউনিট 0, ফ্যামিলি ইউনিট অ্যাড্রেস 172.25.11.1/24। এই হচ্ছে আইপি বসানো শেষ। FX কোনো কিছু আসে না, তাহলে এটা FX P0 হিসাবে এটা আসবে না, বাট ফিজিক্যাল যদি ডিভাইস চিন্তা করি আমরা, ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে হুম, এটা আসবে আর কি। হ্যাঁ, ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে এটা আসবে। এটা তাহলে EM0 এখানে আমরা আপ দেখতেছি, তাহলে EM0 তে আইপি বসাই দেখতে পারি আমরা যে FXP0, এটা আমরা ডিলিট করে দিলাম। সেট ইন্টারফেস EM0, এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস ইউনিট 0। এবার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে এটা already। এবার হচ্ছে রান শো ইন্টারফেস স্টার্স ম্যাচ হচ্ছে EM0, ম্যাচ EM0 দেখাচ্ছে আছে। এখন এখান থেকে রেস করতে পারি কিনা সেটা দেখি।
কি হলো এটা? ডিসকানেক্ট, কুইট, কিউবিটি। তাহলে এখানে টেলনেট করতে হলে আমাদের কি করতে হবে? সেট সার্ভিসেস, সেট সিস্টেম সার্ভার। সিস্টেম সার্ভিসেস টেলনেট। টেলনেট অন করে দিলাম। আর শুনতেছে না। ডিসকানেক্ট, প্রত্যেকটাই আসবে। স্টপ হয়ে গেছে। যাক, এত অন হইতেছে না। হ্যাঁ, কি দুর্বল জিনিস। আচ্ছা, একটা কাজ করি আমরা, পিসিটাকে চেঞ্জ করে আসলে এখন একটা জেনিফার ডিভাইসে নিই। কারণ এটাতে এই পিসিতে সব ফাংশনালিটি নাই। চেঞ্জ করি, আমরা রাউটারই নিই, পিসি হিসাবে ব্যবহার করি। হুম। ভিপিসি, ভিপিসি। আমরা এখানে দিব EM0, আর পিসির ইন্ডে এটা ফিজিক্যাল ইন্টারফেসে দিলাম। ওকে, স্টার্ট হোক, আমরা একটু আগাই। ম্যানেজমেন্ট ইন্টারফেস আমরা আইপি বসাবো, সেটা একটু পরে দেখতেছি। তারপর ম্যানেজমেন্ট ইন্টারফেসে আইপি বসে আমরা এইভাবে চেক করতে পারবো। সো ইন্টারফেস স্টার্স, ইন্টারফেসের আইডি দিলে এরকম এরকম দেখাবে আর কি, যে ইন্টারফেসটা আপ। তারপরে আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে রিমোটলি এসএসএইচ অথবা টেলনেট করে এখন যেভাবে যে সার্ভিস আমরা এনেবল করবো রাউটারে, ওইটার রেসপেক্টে যদি এসএসএইচ এনেবল করে এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করতে পারবো। যদি টেলনেট এনেবল করি, টেলনেটের মাধ্যমে ম্যানেজমেন্ট ইন্টারফেসের থ্রুতে লগ ইন করতে পারবো আর কি। ওকে। তো এটা ছিল আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস নিয়ে। তো এখানে প্রশ্ন উত্তর পর্বে, হোয়াট ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস টু ম্যানেজ দ্য জোনো চয়েস ডিভাইস? সুবিধা হচ্ছে যেটা, ইট প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ডিভাইস ইভেন হোয়েন নেটওয়ার্ক কানেক্টিভিটি ইজ ডাউন। নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউন হয়ে গেছে, বাট ম্যানেজমেন্ট ইন্টারফেস দিয়ে আমি কি করতে পারবো? এটাকে অ্যাক্সেস করতে পারবো। দ্য নেম অফ দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস ক্যান চেঞ্জ বিটুইন প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম এটা ভ্যারি করে। হোয়াট ইজ ইট কল্ড অ্যান এমএক্স সিরিজ রাউটার? এমএক্স সিরিজ রাউটারে ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে FXP0। হ্যাঁ, যদি দুইটা ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে তাহলে FXP0 আর আর একটা হবে FXP1, এইভাবে থাকবে। তারপরে আমাদের কাজ হবে ডিভাইসে টাইম সেট করা, ডিভাইসে টাইম সেট করা।
ওকে, কিভাবে টাইম সেট করতে পারি? কারণ টাইম যদি ঠিক না থাকে তাহলে আমরা এই যে কখন কে কমিট করতেছে, তার যে রেকর্ড আর কি, সিস্টেম কমিটে তার যে রেকর্ড, এটা আমরা বুঝবো না। তারপরে লগ, মানে আমাদের বিভিন্ন ইন্টারফেস কখনো ডাউন হয়, তারপরে আপ হয়, যে এই যে লগগুলা, এই লগগুলো যদি অ্যানালাইজ করতে চাই, হুম, সেটা আমরা কারেক্টলি টাইমে পাবো না যদি আমার ডিভাইসে টাইম ঠিক না থাকে। হ্যাঁ, টাইমটা খুবই জরুরি। তাহলে এই টাইমটাকে আমরা দুইভাবে কনফিগার করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি কনফিগার করতে পারি, আর একটা হচ্ছে অটোমেটিক্যালি কনফিগার করতে পারি আর কি। ম্যানুয়ালি যদি কনফিগার করতে চাই তাহলে আমি প্রথমে টাইম জোন বলে দিব, তারপরে বলে দিব হচ্ছে মানে অ্যাকুরেট টাইমটা সেট করে দিব আর কি। এটা হচ্ছে ম্যানুয়াল। আর অটোমেটিক হচ্ছে আপনার যদি এনটিভি সার্ভার থাকে, তাহলে আমি এনটিভি সার্ভারকে থেকে টাইম আপডেটটা নিব। দুইভাবেই করা যেতে পারে, তবে প্রোডাকশনে আমরা অটোমেটিক প্রসেসটাই বেশি ব্যবহার করে থাকি। প্রথমে হচ্ছে কি টাইম জোন, তারপরে টাইম সেট করা, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে যেটা হচ্ছে যে এনটিপি, এনটিপির মাধ্যমে আমি আপডেট নিব আর কি। আর চেক করার জন্য শো সিস্টেম আপ টাইম, এটা হচ্ছে আপনার টাইম ডিভাইসে ঠিক আছে কিনা এটা। হ্যাঁ, যদি এনটিপি সার্ভার থাকে, সেটা হতে পারে ইন্টারনেটে। এনটিপি সার্ভার যদি থাকে তাহলে এনটিপি ক্লায়েন্ট হিসেবে যদি আপনার জেনিফারকে কনফিগার করতে চান, সেই ক্ষেত্রে সেট সিস্টেম এনটিপি সার্ভার, তারপরে সার্ভারের আইপি, এইভাবে করে আমরা কনফিগার করতে পারি। তারপরে আমরা টাইম আপডেট হয়েছে কিনা সেটা ভেরিফাই করে দেখতে পারি, যে এই যে এখানে টাইম সোর্স কি এনটিপি ক্লক, আর যদি লোকালি আপডেট হয় তাহলে হচ্ছে লোকাল ক্লক, এভাবে থাকবে। আর এনটিপি ভেরিফিকেশনের জন্য আরো কিছু কমান্ড আছে, সো এনটিপি অ্যাসোসিয়েশন স্ট্যাটাস, ওগুলো আমরা করতে পারি আর কি। তো এখানে টাইমের ব্যাপারে কিছু প্রশ্ন উত্তর পর্ব এখানে আছে, যে বলা হচ্ছে যে ম্যানুয়াল এবং অটোমেটিক টাইম সেটিং এর মেথড আর কি। ম্যানুয়াল যখন আমরা করি তখন হচ্ছে টাইম গ্র্যাজুয়ালি গোস আউট অফ সিনক্রোনাইজেশন উইথ আদার ডিভাইসেস, মানে টাইমটা হচ্ছে গ্র্যাজুয়ালি কি ক্যালেন্ডার অনুযায়ী আপডেট হয় আর কি। যেমন আজকে যদি 1 তারিখ হয়, কালকে 2 তারিখ, এইভাবে গ্র্যাজুয়ালি আপডেট হয় আর কি। যখন সেট করে দিব, ওই সেট করা টাইম থেকে আস্তে আস্তে করে বাড়তে থাকে। ইট ইনভলভস কনফিগারিং এ পার্মানেন্ট টাইম জোন অ্যান্ড টাইম ডিটেলস বাই ইয়োরসেলফ। আমাদের টাইম জোনটাকে কনফিগার করে দিতে হয়। ইট ইজ ডিফিকাল্ট টু সেট দ্য টাইম প্রিসাইজলি, যেহেতু ম্যানুয়াল, প্রিসাইজলি সেট করা একটু ঝামেলা। আর এনটিপি, এটা প্রিসাইজলি সেট করা যায়। ইট রিকোয়ার্স এ রিলায়েবল এনটিপি সার্ভার। ইট ইনভলভস ইউজিং এনটিপি টু গেট দ্য ডিটেলস টাইম ফ্রম সার্ভার। টাইম ইজ অলওয়েজ প্রিসাইজ অ্যাক্রস অল ডিভাইসেস। সব ডিভাইসে টাইম সিনক্রোনাইজেশনটা ঠিকঠাক থাকে যদি এনটিপি সার্ভার ব্যবহার করি আর কি। তাহলে প্রোডাকশনের রিকমেন্ডেশন হচ্ছে এরকম, যে এনটিপি ব্যবহার করা, যে এনটিপি আপনার একটা সেন্ট্রাল, দুইটা চিন্তা করতে পারেন, একটা প্রাইমারি এনটিপি সার্ভার, একটা সেকেন্ডারি এনটিপি সার্ভার। যদি এটা লোকালি থাকে ভালো, আর যদি লোকালি না থাকে তাহলে আমরা অনলাইন এনটিপি সার্ভার থেকে আমরা আপডেট করতে পারি আর কি। তবে লোকালি থাকাটা বেটার আর কি। Which command would you use to find out what the current time is on your Junos device? তা আমরা জুনোস ডিভাইসে টাইমটাকে দেখার জন্য যে কমান্ডটা ব্যবহার করি, শো সিস্টেম আপ টাইম, এই কমান্ড দিয়ে আমরা জুনোস ডিভাইসে টাইম আপডেট নেই। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দিয়ে কভার করলাম, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস, আর আর একটা হচ্ছে গিয়া টাইম। তো ম্যানেজমেন্ট ইন্টারফেসের কাহিনীটা শেষ করি এবার। রুট 1 2 3। তো আমি এখানে বলছিলাম যে যদি এমএক্স ডিভাইস হয় সেক্ষেত্রে FXP0 ইন্টারফেসে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে থাকবে, নেমিংটা হবে FXP0। আর এখানে আমাদের যেহেতু এটা ভার্চুয়াল আর কি, তো FXP0 অল্টারনেটিভ এটা দেওয়া আছে EM0। তো আমরা এখানে EM0 ইন্টারফেস আইপি বসাইছি। আমরা যে আইপিটা বসাইছি আইপিটাকে পিং করে দেখতে পারি যে পাচ্ছি কিনা। ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। আর এখানে হচ্ছে VPC1, এটা আসলে বেসিক্যালি একটা জুনিপার রাউটার, আমরা VPC1 হিসেবে ব্যবহার করতেছি, কারণ ভিপিসি তে আবার টেলনেট এসএসএস এর ঝামেলা আছে এই জন্য। শো ডিসপ্লে সেট, এখানে আমাদের এই যে ম্যানেজমেন্ট ইন্টারফেস একটা এখানে দেওয়া আছে, আইপি ডিফল্ট বসানো থাকে। ডিলিট লজিক্যাল রাউটার 1, তারপরে লজিক্যাল রাউটার 2, এটার নাম দিব হচ্ছে আমরা VPC1। ওকে।
তো এখন আমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে জি 0/0/0 সেট ইন্টারফেস জি ড্যাশ 0/0/0 ইউনিট 0 ফ্যামিলি নেট অ্যাড্রেস কি দিব, 172.25.11.10/24 এই আইপিটা সেট করবো। ওকে, ভালো কথা। এখন এটা যেহেতু ডিরেক্টলি কানেক্টেড ম্যানেজমেন্ট ইন্টারফেসে, তো এখানে ডিফল্ট রাউট আমার প্রয়োজন নাই। ডিফল্ট রাউট ছাড়াই আমি কি করতে পারি, রাউটারের আইপি কে রেজ করতে পারার কথা। নিজের আইপি কে রেজ করতে পারছি, রাউটারের আইপি কে রেজ করতে পারছি। এখন রাউটারে যদি আমি অ্যাক্সেস করতে চাই, লাইক সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট, কথার কথা যে টেলনেট করে আমি অ্যাক্সেস করতে পারি কিনা পিসি থেকে, যে আমরা এখানে টেলনেট করলাম। আচ্ছা, আমরা টেলনেট আমাদের আইপি, এটা হচ্ছে আমাদের আইপি। তাহলে এখানে টেলনেটে কি যাচ্ছে, ইউজার নেম যাচ্ছে। তো আমরা এখানে ইউজার নেম কি ক্রিয়েট করছি, ল্যাব নামে একটা ইউজার নেম আছে। তাহলে ল্যাব ইউজারের একটা পাসওয়ার্ড আমরা সেট করে দিই। ল্যাব ইউজারের পাসওয়ার্ড হচ্ছে অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। এটার পাসওয়ার্ড হচ্ছে দিলাম লাইক রুট 1 2 3, রুট 1 2 3, ডান। তাহলে এখানে আমরা কি দিব, ইউজার হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে রুট 1 2 3। আমরা লগ ইন হয়ে গেছি ল্যাব ইউজার হিসেবে ভিএমএক্স ওয়ানে। তার মানে ইটস ওয়ার্কিং, ম্যানেজমেন্ট ইন্টারফেস ইজ ওয়ার্কিং, কাজ করতেছে। ওকে, আমাদের স্যার টেস্টিং তাহলে ডান। এটা যদি স্যার আমরা রিমোট থেকে যদি অ্যাক্সেস করতে চাই, এটা আলাদা একটা আইপি ব্লক ইউজ করে ওটাকে জাস্ট ম্যানেজমেন্ট পোর্টে হচ্ছে অ্যাসাইন করে দিয়ে রাউটিং চালিয়ে হচ্ছে আমরা রিচ করতে পারবো, এরকম কিছু স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে টাইমের ব্যাপারটা। টাইমের ব্যাপারটা কি, যে রান শো সিস্টেম আপ টাইম। আপ টাইম, তাহলে আপ টাইমে এখানে কি বলতেছে, আমি কারেন্ট টাইম হচ্ছে কি ইউটিসি, মানে টাইম জোন ঠিক নাই। আমি এখানে সিস্টেম বুট হয়েছে এটা সেটা হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। এখন এটা এটা ঠিক করতে হবে। এটা কিভাবে ঠিক করব, সেট সিস্টেম টাইম জোন। টাইম জোনটা হচ্ছে আমাদের কি, এশিয়া, ঢাকা। সেট করলাম, টাইম জোন সেট করলাম। এখন টাইম জোনটা আপডেট হয়েছে কিনা দেখি। হ্যাঁ, এই যে বিডিটি চলে আসছে। এখন কয়টা বাজে, 18টা 55 বাজে। 16:55 মানে হচ্ছে 14 তারিখ, 18টা 55, তার মানে তো ঠিকই আছে, তাই না? তার মানে ঠিক আছে। এখন এই টাইমটাকে আমরা চাইলে সেট ডেট এইভাবে ম্যানুয়ালি, আমার এই টাইমটা মূলত ওপিসি থেকে নিছে। এখন এই টাইমটাকে আমরা আবার বসাইতেও পারি। হ্যাঁ, বসাইতে পারি। বসাইতে গেলে কি ফরম্যাটে বসাইতে হবে, এই ফরম্যাটে, যদি এই টাইমটা ঠিক না থাকে। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে, ইয়ার 2025, এখানে দেখেন 2025 আসছে। তারপরে কি লিখতে হবে, মান্থ 01। তারপরে কি লিখতে হবে, তারপরে লিখতে হবে হচ্ছে আপনার মান্থ, ডে, ডে হচ্ছে কত, 14। তারপরে কি লিখতে হবে, আওয়ার, আওয়ার কত, 18। তারপরে কি লিখতে হবে, মিনিট, মিনিট কত, 15। তারপরে সেকেন্ড, তো সেকেন্ড আমি একটু বাড়াই লিখলাম, লাইক 59। ঠিক আছে, এইভাবে আমি সেট করতে পারি। এই যেখানে মঙ্গলবার জানুয়ারির 14 তারিখ, 6টা 55, বিডিটি 2025। এখন এটা গেল। এবার যে কমান্ড দিয়ে আমরা দেখতেছিলাম, এই কমান্ড দিয়ে আবার পুনরায় দেখি। আমরা এখানে টাইমটা যেটা সেট করলাম ওইটাই আর কি পাচ্ছি। তো এটা হচ্ছে লোকাল, রিমোট না আর কি। হ্যাঁ, রিমোট, রিমোট মিন্স হচ্ছে কি, সেট সিস্টেম এনটিপি, এনটিপি থেকে আপডেট নিবে। সেট সিস্টেম এনটিপি, তারপরে সার্ভার। তো আপনার এনটিপি সার্ভার যেটা থাকবে, ওই এনটিপি সার্ভারের আইপিটা আপনি এখানে বলে দিবেন। এনটিপি সার্ভারের আইপিটা আপনি বলে দিবেন, লাইক আমি এখানে এক্সাম্পল আমার এনটিপি সার্ভার মনে করতেছি 172.25.11.10, এক্সাম্পল আর কি। হ্যাঁ, এখানে আমি কোনো অথেন্টিকেশন ব্যবহার করলাম না। তো এখানে এনটিপি সার্ভার এটা দিচ্ছি, রান শো সিস্টেম আপ টাইম। তারপরে হচ্ছে রান শো সিস্টেম এনটিপি, রান শো এনটিপি, এনটিপি অ্যাসোসিয়েশন। এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখান থেকে আসলে ও আপডেট নিচ্ছে কিনা, আসলে আপডেট নিচ্ছে না। ইনিশিয়ালাইজেশন, কারণ কি, এটা তো আসলে বেসিক্যালি এনটিপি সার্ভার না। হ্যাঁ, ও আসলে আপডেট কিন্তু পাবে না আর কি। হ্যাঁ,
বাট রিয়েল এনটিপি সার্ভার হলে এখানে সে একটা আপডেট পাইতো আর কি, পাইতো, এবং এটা সিনক্রোনাইজ হইতো আর কি, সিনক্রোনাইজ হইতো, এবং এখানে আপনার টাইম আপডেট গুলো দেখাইতো আর কি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের এনটিপি এবং টাইম ম্যানেজমেন্ট যেটা, সেটা গেল। এবার আসি আমরা ডিএনএস। ডিএনএস রেজুলেশন পড়ছে, আর ডিএনএস রেজুলেশন পড়ছে আমরা পিসি থেকে কি করি, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন এখানে www.juniper.net। juniper.net এর বেসিক্যালি কি, ব্যাকএন্ডে একটা আইপি থাকবে, তাই না? ব্যাকএন্ডে একটা আইপি থাকবে, ওই আইপির তে আসলে সে কমিউনিকেট করবে, কিন্তু যখন আমরা ব্রাউজারে লিখবো তখন লিখি www.juniper.net। তো এখানে এটা হচ্ছে কি এফকিউডিএন আমরা বলে থাকি এটাকে, ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম। তো এখানে মূল ডোমেন হচ্ছে এটা juniper.net, এটা হচ্ছে ডোমেন, এবং সাব ডোমেন হচ্ছে www আর কি। ওকে। তো এখানে আমরা যদি রাউটারে ডিএনএস এন্ট্রি দিতে চাই আর কি, হ্যাঁ, রাউটারে, এটা হচ্ছে এই রাউটারে আমরা চাচ্ছি অ্যাজ এ ক্লায়েন্ট, ডিএনএস ক্লায়েন্ট হিসেবে আমি রাউটারটাকে ব্যবহার করতে চাচ্ছি। যেমন আমরা পিসি থেকে কি করি, আমরা পিসি থেকে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি, অথবা সিএমডিতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটের নেম দিয়ে আমরা পিং অথবা ট্রেস করি, সে রিজলভও করে কেন, কারণ হচ্ছে সে ডিএনএস ব্যবহার করে, একটা পিসি হচ্ছে কি একটা ডিএনএস ব্যবহার করে, মানে ডিএনএস সেট করা হয় আর কি। সেটা ডিএসসিপি এর মাধ্যমে আসতে পারে, অথবা ম্যানুয়ালি সেট করাও থাকতে পারে আর কি। তো আমরা রাউটার থেকে সিমিলার কাজটা যদি করতে চাই, তাহলে আমাদের সেট সিস্টেম নেম সার্ভারের আইপিটা বা ডিএনএস সার্ভারের আইপিটা এখানে বসাইতে হবে। তখন আমরা কি করতে পারবো, পিসি থেকে এই কি জুনিপার রাউটার থেকেই এই নেম ধরে পিং করতে পারবো বা ট্রেস করতে পারবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। What happens if the DNS resolver does not have the answer to DNS query? যদি DNS server query result না দেয়, তার মানে বুঝবো it will reach out to the name server system on the global internet for an answer। তার মানে ডিএনএস যদি রিজলভ না করতে পারে, তখন আমরা ব্রাউজারে কি দেখি, যে সাইটটা পাচ্ছে না আর কি, আনরিচেবল সামথিং লাইক দিস। আর ডিএনএস এর যে ব্যাপারটা আমরা দেখে আসলাম, যে www.juniper.net, এটা হচ্ছে এফকিউডিএন বলে। আর মেইনলি ডোমেন নেমটা হচ্ছে juniper.net, আর সাবডোমেন হচ্ছে যখন, যেমন www.juniper.net, তারপরে মনে করেন আর একটা লিখলো web.juniper.net, এরকম আর কি, এগুলো হচ্ছে সাবডোমেন। ক্রিয়েটিং ইউজার অ্যাকাউন্ট, যেমন এই ডিএনএস এর কাহিনীটা একটু শেষ করে আসি আমরা। তো VMX1, তো এখানে যদি আমরা যে সেট সিস্টেম নেম সার্ভারের আইপি আপনি বসাই দিবেন, লাইক আমাদের গ্লোবাল ডিএনএস কি খুবই সুপরিচিত, 8.8.8 বসাই দিবেন। তখন কি এখান থেকে এই জনিপার এই ডিভাইস থেকে যদি আমি কোনো একটা সাইটে নক করি, লাইক যদি আপনি মনে করেন রান পিং জনিপার ডট নেট, এটাই দিলাম জনিপার.net, তো এটাকে রিজলভ করে নিয়ে আসবে। তো এখানে কি বলছে, ক্যান নট রিজলভ জনিপার.net হোস্ট নেম লোকআপ ফাইল, কারণ অ্যাকচুয়ালি তো আমার এই ল্যাবটা তো ইন্টারনেটের সাথে কানেক্টেড না, হ্যাঁ, এই জন্য সে আসলে রিস্ক করতেছে না। ওকে। ক্রিয়েটিং ইউজার অ্যাকাউন্ট, আমরা যদি জুনিপার ডিভাইসে ইউজার ক্রিয়েট করতে চাই, সেটা কিভাবে করতে পারি আর কি। হুম, এটা কিভাবে করতে পারি, কি বলছে, চেঞ্জ দ্য পাসওয়ার্ড অফ দ্য এমপ্লয়ি ইউজার অ্যাকাউন্ট, একটা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করা যেতে পারে, ক্রিয়েট এ ইউজার নেমড r.sen উইথ সুপার ইউজার প্রিভিলেজ। সুপার ইউজার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসেবে r.sen এই নামে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তার মানে হচ্ছে একটা ইউজারের পাসওয়ার্ড মডিফাই করতে হবে, আর একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে আর কি। ওকে। তো আমার এইখানে তো একটা ইউজার ক্রিয়েট করা আছে রাউটারে, ল্যাব নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে, তাই না? আর ল্যাব নামে যে ইউজারটা ক্রিয়েট করা আছে, যে শো ম্যাস ল্যাব ডিসপ্লে, ল্যাব নামে যে ইউজারটা ক্রিয়েট করা আছে, এই ইউজারটা এখানে দেখি আমরা, যে ল্যাব, এটা হচ্ছে ইউজার, এই ইউজারের একটা ইউজার আইডি আসছে। এটা হচ্ছে আম, আমাদের ম্যানুয়ালি ডিফাইন করতে হয় না, এটা অপশনাল। আমরা ল্যাব ইউজার ক্রিয়েট করলেই বা কোনো একটা ইউজার ক্রিয়েট করলেই সে একটা আইডি অটোমেটিক্যালি সেট করে দেয়। তারপরে ল্যাব ক্লাস কি হিসেবে এটা আছে, সুপার ইউজার হিসেবে আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসেবে আছে। ল্যাব অথেন্টিকেশন এনক্রিপ্টেড পাসওয়ার্ড, তারপরে এনক্রিপ্টেড পাসওয়ার্ড হচ্ছে এইটা, এনক্রিপ্টেড পাসওয়ার্ড হচ্ছে এইটা। তো এই সেম জিনিসটা আমরা এখানেও পাবো। এখানে দেখেন $1,
এখানেও দেখেন সেম জিনিসটাই আছে, $1, এখানে কি লাস্টে কি আছে, FH2E, এখানে ভিন্ন আছে, আলাদা, সেপারেট আর কি। ঠিক আছে। এখন এইখানে আমরা এই ল্যাব ইউজারের, আমি যদি VMX1-এ যাই, ল্যাব ইউজারের পাসওয়ার্ড আমরা কি সেট করছিলাম, ল্যাব ইউজারের পাসওয়ার্ড সেট করছিলাম হচ্ছে √123, তাই না বিষয়টা, √123। এই রুটের পাসওয়ার্ডও কিন্তু সেম, √123। আবার ল্যাবের পাসওয়ার্ডও সেম, √123। ঠিক আছে। এটা কি এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এখানে দেখেন যে এই পরের যে ভ্যালুটা আর এই পরের ভ্যালুটা কিন্তু এক না, আলাদা। দ্যাট মিন্স কি আমি বোঝাতে যাচ্ছি যেটা, যে এর অর্থ হচ্ছে এটা এনক্রিপ্টেড আর কি। একই ভ্যালু, প্লেন টেক্সট ভ্যালু এক, প্লেন টেক্সট ভ্যালু এক, বাট যখন আপনি দেখতেছেন সেটা কিন্তু ডিফারেন্ট, মানে এনক্রিপশন হচ্ছে আর কি। তাহলে এখানে একটা ইউজারের পাসওয়ার্ড, যেমন এই ইউজারের পাসওয়ার্ড আমি যখন সেট করতে যাব, যে এই ল্যাব ইউজারের পাসওয়ার্ড, লাইক আমি ল্যাব ইউজারের পাসওয়ার্ড সেট করব। আর ল্যাব ইউজারের পাসওয়ার্ড কিভাবে সেট করতে পারি, যে অথেন্টিকেশনের পরে আমরা এখানে মাল্টিপল অপশন পাবো। একটা হচ্ছে প্লেন টেক্সট পাসওয়ার্ড। আর প্লেন টেক্সট পাসওয়ার্ড যখন আমি দিব তখন আমি যখন এন্টার দিব তখন সে এরকম একটা প্রম্পট নিয়ে আসবে, নিউ পাসওয়ার্ড। হুম। লাইক আমি এখানে পাসওয়ার্ড দিলাম lab123, √123 জায়গায় আমি দিলাম lab123। এখানে আমি লিখছি, বাট এখানে সে দেখায়নি, এই দুইটাকে সে ম্যাচ করাইছে, দুইটা আমি একই দিচ্ছি কিনা, যদি এক না দিই সে আমাকে এটা নিত না আর কি। হ্যাঁ। তো এটাকে, এটা হচ্ছে কি পাসওয়ার্ড মডিফিকেশন। পাসওয়ার্ড মডিফিকেশন এইভাবে আমরা চাইলে কি করতে পারি, পাসওয়ার্ড মডিফাই করতে পারি, এইভাবে দেখতে পারি যে কিভাবে আছে। স্যার আগের যে পাসওয়ার্ডটা ছিল √123, এখন কি আর ওই √123 ঢুকতে পারবে? না, √123 দিয়ে আর সে ঢুকতে পারবে না। এটা এখন চেঞ্জ হয়ে গেল স্যার। চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। রুট কিন্তু ওয়ান টু এখানে স্যার থ্রিটা এখন পুরাতন চেঞ্জ হয়ে গেল। পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ইউজ করতে হচ্ছে না, মানে কোনো কিছু চেঞ্জ করতে হলে যেমন আমরা পুরাতন পাসওয়ার্ড আগে দিতে হয়, ওল্ড পাসওয়ার্ড, তারপর হচ্ছে নিউ না পাসওয়ার্ড, না, ওল্ড পাসওয়ার্ড দিতে হবে না। দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিউ পাসওয়ার্ড সেট করে দিলেই হয়ে যাচ্ছে। যেমন আগে যখন আমি দেখাইলাম তখন √123 তার এইটা ছিল, যেমন লাস্টের দুইটা ডিজিট যদি চিন্তা করি, $1, এটা ঠিক আছে, লাস্টের দুইটা ডিজিট যদি চিন্তা করি 2E। নতুন যখন পাসওয়ার্ড সেট করলাম তখন কিন্তু দেখেন এটা সেপারেট, আলাদা। হুম। এখন আরেকটা জিনিস হচ্ছে যে একটা ইউজার মনে করেন আপনি ক্রিয়েট করছেন, একটা ইউজার মনে করেন আপনি ক্রিয়েট করছেন যে এই যে ল্যাব, হ্যাঁ, এই ইউজারটা ক্রিয়েট করছেন, তো এই ল্যাবের জায়গায় আপনি বললেন lab1। হুম। আর এটার ঠিক যা আছে তাই লিখলেন। হ্যাঁ, যা আছে তাই লিখলেন। তো এইখানে আপনার ল্যাবের জায়গায় লিখলেন lab1। তাহলে আমি তো আসলে কি করলাম, কপি পেস্ট করলাম, তাই না? আর এইখানে কি দিলাম, এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এখন কিন্তু প্লেন টেক্সট পাসওয়ার্ড দিলাম না, আমি দিলাম হচ্ছে কি এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, এনক্রিপ্টেড পাসওয়ার্ড যখন আমি ব্যবহার করতেছি তখন আমরা যদি শো ডিসপ্লে সেট দেই কনফিগারেশনে, এখানে দেখেন আমি কিন্তু এই যে এইটা আর এটা কিন্তু একই একই না, খেয়াল করেন, একই একই কি না, জি স্যার। একই স্যার। একই। এখন ইউজারটা কি lab1, এখন lab1 দিয়ে দিয়ে যদি আমি টেলনেট করি, এখন lab1 দিয়ে যদি টেলনেট করি, টেলনেট কি দিয়ে করব, lab1। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হচ্ছে lab123। আমি কিন্তু লগ ইন। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এটা, যে এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় দুইটা জিনিস আমি পাবো। একটা হচ্ছে ইন্টারেক্টিভ প্রম্পট, ইন্টারেক্টিভ প্রম্পট এটা, যে আমি পাসওয়ার্ড মডিফাই করতেছি, এই ইউজারের পাসওয়ার্ড মডিফাই করতেছি। তো এই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার সময় আমি কি দিচ্ছি, প্লেন টেক্সট পাসওয়ার্ড। প্লেন টেক্সট পাসওয়ার্ড দিয়ে আমি এখানে টাইপ করে দিচ্ছি কি পাসওয়ার্ড দিব। এটা ইউজার দেখতে পাচ্ছে না, মানে ইউজার এখানে টাইপ করতেছে বাট দেখতে পাবে না, বাট ওইটা প্লেন টেক্সটে হবে আর কি। আর যখন আমি কপি পেস্ট করতেছি, যে একটা ইউজারের, মনে করেন এই যে এই ইউজার, এই ইউজারের এটা কি করলাম, আমি কপি করলাম, কপি করলাম। এখন এই ইউজারের পাসওয়ার্ডটা যদি আমি জেনে থাকি, যদি জানি,
হ্যাঁ, ওটাকেই যদি আমি কপি করে আরেকটা ইউজার বানাই, তাহলে ওই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা সেম হবে। তাহলে এই যে এনক্রিপ্টেড এর পরে আমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে এনক্রিপ্টেড। ঠিক আছে, এটা হচ্ছে এনক্রিপ্টেড। এটা প্লেন টেক্সট এবং হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ডের ভিতরে পার্থক্য। স্যার আমি হুম। বলছিলাম ল্যাব ওয়ানের যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করলাম, এখানে স্যার আমরা যদি হুম। প্লেন টেক্সট দিয়ে লিখে দিতাম, তাহলে কি স্যার ইনক্রিপ্টেড তো ডিফারেন্স হয়ে যেত, তাই না স্যার? এনক্রিপ্টেড ডিফারেন্স দেখাইতো না ভ্যালুটা? মানে পাসওয়ার্ড যদি আমি দিতাম ভ্যালুটা, যে হচ্ছে আপনার ল্যাব 1 2 3, তাহলে কি ইনক্রিপ্টেড তো আর সেম হতো না? ইনক্রিপ্টেড তো ডিফারেন্স দেখাইতো না তাহলে? এনক্রিপ্টেড এর পরে যে ভ্যালুটা আমি ব্যবহার করব, ওখানে যা দিবেন তাই। না স্যার, আমি এটাই বলি নাই, আমি বলছি কি যে এই আমরা তো আর একটা ইউজার ক্রিয়েট করলাম ল্যাব অন নামে। হুম। এই ল্যাব অন এর পাসওয়ার্ড যদি হচ্ছে আমি ইয়া দেই, প্লেন টেক্সটে দিয়ে দেই, দিয়ে যদি আমি হুম। পাসওয়ার্ডটা যদি সেম লিখি যে ল্যাব 1 2 3, তাহলে কি স্যার ওই যে হুম। ইনক্রিপ্টেড যে পাসওয়ার্ডটা, এটার ভ্যালুটা তো স্যার লাস্টের দুইটা চেঞ্জ হয়ে যেত নাকি? মানে আপনি কি এরকম চাচ্ছেন, এটা এবার বলবেন যে ল্যাব 1 2 3 এভাবে? না 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 না, ওই প্লেন টেক্সট দিয়ে তাহলে আর কি, প্লেন টেক্সট দিয়ে। ও প্লেন টেক্সট দিয়ে, এতে দেখেন প্লেন টেক্সটে দেখাচ্ছে এটা। স্যার আমি জিনিসটা বুঝতে যেটা পারছেন? জানতে চাচ্ছিলাম যে ল্যাব 1 নামে যে আমরা ইউজারটা ক্রিয়েট করলাম পরবর্তীতে, হ্যাঁ। হ্যাঁ। এটার অথেন্টিকেশন যদি পাসওয়ার্ড দিতাম, প্লেন টেক্সট পাসওয়ার্ড দিতাম, এবং হ্যাঁ। পাসওয়ার্ড যদি আমি ওই আগেরটাই দিতাম ল্যাব 1 2 3, ল্যাব ওয়ান তাহলে টু যে থ্রি হ্যাঁ দেন। যে ফ্রন্ট ফ্রন্ট গুলো দেখাচ্ছে, এটা তো ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত কিনা সেটা আমি জানি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনার ব্যাপার, যে পাসওয়ার্ড সেম কিন্তু এটা চেঞ্জ হইতো কিনা, এই যে চেঞ্জ হয়েছে দেখেন। জি জি জি, জি স্যার, জি স্যার। এটার এটা সেম না, আলাদা, এটা কিন্তু তখন পাসওয়ার্ড এটা কিন্তু একই। change হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড কিন্তু একই। একই, জি জি জি, বুঝতে পারছি স্যার। আর যদি ইনক্রিপ্টেড আমি নিয়ে এসে দিতাম, তাহলে ওইটা ওইখান থেকে ইনক্রিপ্ট থেকে অটোমেটিক্যালি আগের হ্যাঁ পাসওয়ার্ডটা নিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আগের পাসওয়ার্ডটা নিয়ে নিতে হবে। এটা কখন লাগে? এটা মনে করেন যে আপনি পুরো কনফিগারেশন, এখানে মনে করেন যে 10 15 জন এই ডিভাইসে কাজ করে, 10 15 জন এই ডিভাইসে কাজ করে, এই ডিভাইসটা রিপ্লেস হবে এখন, কিন্তু ইউজার ক্রেডেনশিয়াল গুলো নতুন ডিভাইসে দিতে হবে। তখন আপনি কি আচ্ছা, করবেন, এটাকে কপি করবেন আর পেস্ট করবেন, তাই না? কপি জি জি করবেন, পেস্ট করবেন, তাহলে তো যা এটা মানে তো যে ইউজারের পাসওয়ার্ড ও কিন্তু জানে, ওকে আর নতুন করে ক্রিয়েট করা লাগবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? আদারওয়াইজ আমি নতুন ডিভাইসে একজন কনফিগার করলো, করে কি করতে হবে, যে কনফিগার করলো ও ওর ক্রেডেনশিয়াল ও তৈরি করে নিল, ওই আচ্ছা। বাকি 10 জনের ক্রেডেনশিয়াল আবার একটা একটা করে তৈরি করতে হবে। জি স্যার, বুঝতে পারছি বেনিফিটটা স্যার, এই আর লাস্টে এসে বেনিফিটটা আমি বুঝতে পারলাম যে একটা ডিভাইস যখন নষ্ট হয়ে যায় তখন তোমাকে বারবার করতে হতো, অথবা এখান থেকে কপি পেস্ট করে বারবার দিলে করতে পরে। হইতো। হ্যাঁ, জি স্যার। আমি কপি পেস্ট করে দিলে ও যা ইউজার পাসওয়ার্ড ছিল ওটা দিয়ে ও লগ ইন করতে হবে, ওকে ওকে স্যার, আর স্যার কিছু তার করতে হবে না বলতে। তার মানে স্যার এনক্রিপ্টেড যদি আমরা ইউজ করি, তার মানে আগে যে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া ছিল, মানে জাস্ট হুম, ওই ওই যেটা ওইটাই রয়ে গেছে, যা থাকবে। ওটাই রয়ে যাবে, ওটাই রয়ে যাবে। আর যদি প্লেন টেক্সট দেই তাহলে আমার লিখতে হবে, পাসওয়ার্ড নতুন করে দিতে হবে আর কি। হুম হুম, নতুন দিতে হবে, মডিফাই। তাহলে প্লেন টেক্সটটা ব্যবহার হয় হচ্ছে মডিফাই এর রেসপেক্টে, অথবা নতুন পাসওয়ার্ড আপনার সেট করার জন্য আর কি। টাইপ দ্য পাসওয়ার্ড ইন প্লেন টেক্সট, যখন আমরা প্লেন টেক্সট পাসওয়ার্ড কিওয়ার্ডটা ব্যবহার করব, ডিরেক্টলি ইনটু দ্য সিএলআই, জোনস এনক্রিপ্ট দ্য পাসওয়ার্ড ফর ইউ। জোনস কি করবে, এই পাসওয়ার্ডটা নিজে এনক্রিপ্ট করে দিবে। আর এনক্রিপ্টেড পাসওয়ার্ড এই কিওয়ার্ডটা কি করবে, পেস্ট দ্য এনক্রিপ্টেড পাসওয়ার্ড ইনটু দ্য সিএলআই। যদি আমরা এটাকে সিএলআই পেস্ট করি, জোনাস স্টোর দ্য পাসওয়ার্ড অ্যাজ দ্য এক্সাক্ট স্ট্রিং ইউ এন্টার, মানে এনক্রিপ্টেড পাসওয়ার্ড হিসেবে যেটাকে আমরা দিব, যেটা দিব, যা দিব তাই সে রেখে দিবে, এটাকে সে আর মডিফাই করবে না, মানে এনক্রিপ্টেড করবে না আর কি। বোঝা গেছে? প্লেন টেক্সট পাসওয়ার্ড দিলে ও এনক্রিপ্ট করবে, বাট এনক্রিপ্টেড পাসওয়ার্ডের পরে যদি আমি পাসওয়ার্ড দিই, ওটাকে আর সে এনক্রিপ্ট করবে না, যা দিবেন তাই রাখবে। ক্লিয়ার? প্লেন টেক্সট পাসওয়ার্ড, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, জি স্যার, ক্লিয়ার একদম। একদম ওকে। তাহলে এখানে ওই এনক্রিপশন করার জন্য জুনিপার কি ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম ব্যবহার করে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি $1, তার মানে হচ্ছে এটা SHA-1। আমার যে ডিভাইসটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে SHA-1। আর এখানে আমাদের স্লাইডে যেটা দেখাচ্ছে $6, তার মানে হচ্ছে এটা SHA-512।
মানে আরো মোর স্ট্রং। এইভাবে প্লেন টেক্সট হলে এইভাবে দিতে হয়, এটা তো দেখলাম। তারপরে হচ্ছে এই যে অথেন্টিকেশন, এনক্রিপ্টেড পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা। তারপরে প্রশ্ন উত্তর পর্বে হচ্ছে এখানে কি প্লেন টেক্সট পাসওয়ার্ড এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ডের যে কম্প্যারিজন সেটা তো আমরা পড়লাম। জোনাস ডাজ নট ডিসপ্লে দ্য পাসওয়ার্ড অ্যাজ ইউ টাইপ ইট। প্লেন টেক্সট পাসওয়ার্ডে আপনি কোন পাসওয়ার্ড আপনি টাইপ করতেছেন সেটা ও দেখাবে না। It is used when you want to type the password in plain text directly into the CLI. CLI যখন আমরা directly পাসওয়ার্ড সেট করি তখন এটা ব্যবহার করি, plain text পাসওয়ার্ড। আর encrypted password it is used when you need to copy paste the encrypted password string। যখন আমি কপি পেস্ট করি, হ্যাঁ, তখন এই encrypted password এটা আমরা ব্যবহার করি। Jonas store the password as the exact string, যা দিবেন তাই। You have been tasked with changing the password for the user employee on a Junos OS device. To do this, you have been given a new unencrypted password. Which statement would you use to complete this task? আমরা যেটা করি আর কি এনক্রিপ্টেড পাসওয়ার্ড করার জন্য প্লেন টেক্সট পাসওয়ার্ড যে কমান্ড ব্যবহার করি সেটা। এবার আসি হচ্ছে সেটিং ইউজার পারমিশন। আমি তো ইউজার ক্রিয়েট করলাম বা ইউজারের পাসওয়ার্ডটা মডিফাই করতে পারলাম, ঠিক আছে, এখন আমি ইউজারের পারমিশন দিব কি করে? হ্যাঁ, ইউজারের পারমিশন ডিফল্ট আমাদের জুনিপার ডিভাইসে এরকম চারটা লগ ইন ক্লাস থাকে। ডিফল্ট চারটা লগ ইন ক্লাস থাকে: সুপার ইউজার, আনঅথরাইজ, অপারেটর আর হচ্ছে রিড অনলি। সুপার ইউজার মিনস হচ্ছে এ ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটর আর কি। আর আনঅথরাইজ মিনস হচ্ছে ইউজার ক্রেডেনশিয়াল থাকবে, সে কিছুই করতে পারবে না। অপারেটর, এখানে কিছু পারমিশন দেওয়া আছে এবং দেখাবে আপনাকে কি পারমিশন দেওয়া আছে। রিড অনলি, সে শুধু হচ্ছে রিড অনলি কমান্ড এক্সিকিউট করতে পারবে, কোনো কিছু মডিফাই করতে পারবে না। হুম? এই হচ্ছে ডিফল্ট ক্লাসের ডেফিনেশন গুলো। আর পারমিশনের যে ফ্ল্যাগ গুলো সেটা হচ্ছে অল যদি দেই, এখানে দুইটা পার্টে আমরা অল ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অপারেশনাল কমান্ডের রেসপেক্টে আর একটা কনফিগারেশনের কমান্ডের রেসপেক্টে। আমি অপারেশনাল অল কমান্ড এক্সিকিউট করতে দিব, আমি কনফিগারেশনের অল কমান্ড এক্সিকিউট করতে দিব। এটা হচ্ছে অল। সেপারেটলি আমরা এখানে ইয়া করতে পারি, অপারেশনাল এবং কনফিগারেশন আলাদা সেপারেটলি করতে পারি। ক্লিয়ার ইউজার ক্যান ইউজ ক্লিয়ার কমান্ডস কনফিগার, দ্যাট মিনস কনফিগারেশন মোডে যাওয়ার জন্য। নেটওয়ার্ক রিলেটেড কমান্ড যেমন পিং, এসএসএস, টেলনেট, টেস্ট রাউট, ভিউ, দ্যাট মিনস কনফিগারেশন ভিউ আর ভেরিফিকেশন কমান্ডগুলো। এরকম মাল্টিপল ফ্ল্যাগ আছে। হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন আম, গুলো আপনার লাগবে, ওই অনুযায়ী আপনি সেট করবেন। যেমন এখানে দুইটা লগ ইন ক্লাস দেওয়া আছে, দুইটা ডিফল্ট লগ ইন ক্লাস, সুপার ইউজার আর একটা হচ্ছে আনঅথরাইজ। সুপার ইউজার কি? সুইটেবল ফর এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অর সাম ওয়ান হু নিডস ফুল অ্যাক্সেস, যার ফুল অ্যাক্সেস দরকার, তাকে ক্রিয়েট করতে হবে অ্যাজ এ সুপার ইউজার ক্লাস অ্যাসাইন করে। ইনক্লুডস অল পারমিশন ফ্ল্যাগ, সব পারমিশন তা থাকবে। Be careful when you use this class. You only want to assign this to user that you really trust. তার মানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর কোনো কিছু মডিফাই করলে সাথে সাথে মডিফাই হবে, তো সেটা একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, একটা মিনিট। ওকে, যেটা বলছিলাম যে সুপার ইউজার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আনঅথরাইজ কি তাহলে? সুইটেবল ফর এ ইউজার দ্যাট ইউ নিড টু কনফিগার বাট নট অ্যাক্টিভ। হ্যাঁ, যে এর কোনো আসলে কোনো অ্যাক্টিভিটিস নাই আর কি। হ্যাঁ, আনঅথরাইজ ইউজার দ্যাট মিনস এর কোনো অ্যাক্টিভিটিস নাই, এই ইউজারকে আমরা বলতে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে সুপার ইউজার এবং আনঅথরাইজ ইউজার। আনঅথরাইজ কি? সুইটেবল ফর ইউজার দ্যাট নিড টু বি কনফিগার বাট নট অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ ইউজার না আর কি। ডাজন্ট ইনক্লুড এনি ফ্লাগস, হ্যাজ এ সারপ্রাইজিং মেম্বার অফ ইউজার্স ইনক্লুডিং ট্র্যাকিং ইউজার্স, লিমিটিং ইউজার্স ফ্রম এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার। এগুলো কাজের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে আর কি। এগুলো বিভিন্ন ধরনের কমান্ড পারমিশন, যেমন ভিউ, ক্লিয়ার, রিসেট, ট্রেস, নেটওয়ার্ক, এবং এটার ভিতরে কি থাকবে না থাকবে। তার তার মানে যদি আমি একটু সুপার ক্লাস না দিই তাহলে কি আনঅথরাইজ ওইটা দিয়ে দিব? যদি তাকে আপনার কোনো কাজ করতে না দেন, ও আচ্ছা, মানে শুধু দেখার জন্য। না দেখতে পারবে না, কিছুই পারবে না, তাহলে তার জন্য কোনো তাহলে পারমিশনই নেই। তাহলে স্যার ওইটা দিয়ে লাভ কি? লাভ হচ্ছে ওই যে অনেক সময় যে এক্সটার্নাল যে ইয়েগুলো থাকে আর কি, যে জাস্ট চেকিং যে ইউজার আছে কিনা।
আচ্ছা 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 এতটুকুই আর কি। রিড অনলি হচ্ছে আপনার ওই ইয়ার জন্য, শুধু দেখার জন্য। আচ্ছা, তার মানে স্যার যদি আমি মানে ফুল অ্যাক্সেস না দিতে চাই, তাহলে ক্লাস আমার সুপারভাইজারে থাকবো, তার ভিতরে যে কাজ করে দিতে হবে আর কি, যে উনি এইটা হুম এগুলো হুম এগুলো হুম পারবে, হুম এরকম কিছু স্যার? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস আমাকে বানাইতে হবে, কাস্টম ক্লাস বানাইতে হবে যদি কাস্টম অ্যাক্সেস দিতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে কাস্টম অ্যাক্সেস বানাইতে হবে বা কাস্টম ক্লাস বানাইতে হবে। তো এটা ছিল আমাদের সুপার ইউজার এবং আনঅথরাইজ। তো আমাদের এখানে যেটা ইয়া ছিল যে ফুল ইউজার অ্যাক্সেস একটা ইউজার কিভাবে তৈরি করতে হবে সেটা দেখানো, যে why would a network administrator choose to assign read only class to user instead of the operator class। কি বলছে, to restrict the user from making changes to the network, যে রিড অনলি ইউজার হচ্ছে কি কোনো চেঞ্জেস করতে পারবে না আর কি। তো এখন ইউজারের পারমিশনের যে ব্যাপারটা, এই পারমিশনের ব্যাপারটা আমাদের যেটা বলা হয়েছিল যে একটা ইউজার তৈরি করতে হবে, কি হিসেবে ইউজার তৈরি করতে হবে, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। খুবই সিম্পল। হ্যাঁ, যে সেট সিস্টেম লগ ইন ইউজার, তারপরে ইউজারের নাম। হ্যাঁ, ইউজারের নাম লাইক হচ্ছে ইউজারের নাম হচ্ছে আমি দিলাম যে টেস্ট। হ্যাঁ, টেস্ট নামে একটা ইউজার তৈরি করলাম। তো এই টেস্ট ইউজারের আমি কি করব, ক্লাস ডিফাইন করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ক্লাস। এবং এই ডিফল্ট ক্লাসে বলা আছে সুপার ইউজার মানে হচ্ছে সব কিছু পারমিশন থাকবে এই ব্র্যাকেটের ভিতরে, এই যে পারমিশন, এটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পারমিশন, অল পারমিশন। আর এই আনঅথরাইজ মানে হচ্ছে কোনো পারমিশন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আর এই রিড অনলি মানে হচ্ছে শুধু ভিউ করতে পারবে। আর অপারেটর হচ্ছে এটা কাস্টমাইজ। হ্যাঁ, ভিউ করতে পারবে, রিসেট ট্রেস, এগুলো কিছু জিনিস এক্সট্রা দেওয়া আছে। এরকম কাস্টমাইজ ক্লাস যদি আমি তৈরি করতে চাই, এভাবে করে আমাদের পারমিশন কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। তো টেস্ট নামে যে ইউজারটা, এই ইউজারটাকে তৈরি করতে হবে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, তাহলে সুপার ইউজার হিসেবে তৈরি করলাম। তারপরে এখন কি দিব আমরা, অথেন্টিকেশন। অথেন্টিকেশনে আমরা তো প্লেন টেক্সট এবং এনক্রিপ্টেড আমরা বুঝে ফেলছি, এখন আমরা দিব কি হিসেবে, প্লেন টেক্সটে দিব, কারণ আমি যে পাসওয়ার্ড সেট করব ওই পাসওয়ার্ডটা জেনিফার এনক্রিপ্টেড করে দিবে আমাকে। এটা আমি দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম test123, test123। আমি ভুল দিছি, দুইটা পাসওয়ার্ড সেম না, ও কিন্তু এখানে বলে দিচ্ছে যে তুমি যে দুইটা পাসওয়ার্ড দিছো এই পাসওয়ার্ড সেম না। test123, test123, তার মানে ও চেক করে, আরে দুইবারই ভুল দিলাম। টেস্ট, আবার আমাকে কি বলছে, মিনিমাম পাসওয়ার্ড 6, মানে ডিজিট 6টা হতে হবে মিনিমাম। তো এই ধরনের কিছু ইয়া আছে, রুলস আছে আর কি। test123, test123, আমি কারেক্টলি দিছি, দেন কমেন্ট। তাহলে আমাদের সুপার ইউজার হিসেবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। এবার লাস্ট সেকশন, যে ওয়েব গ্রাফিক্যাল ইন্টারফেস। যে ওয়েব গ্রাফিক্যাল ইন্টারফেসটা হচ্ছে আমরা যেমন সিএলআই কাজ করতেছি, জুনিপার ডিভাইসে গ্রাফিক্যালিও কাজ করা যায়। সাধারণত এসআরএক্স যে ডিভাইসটা আছে, মানে জুনিপারের ফায়ারওয়াল আর কি। হ্যাঁ, এসআরএক্স ডিভাইস গুলোতে আমরা গ্রাফিক্যালি কাজ করে থাকি সাধারণত আর কি। এটাকে আমরা বলি হচ্ছে যে ওয়েব বা গ্রাফিক গ্রাফিক্যাল ইন্টারফেস, অথবা হচ্ছে যে ওয়েব ইন্টারফেস বলে থাকি আর কি। এটা হচ্ছে তার কিছু স্ন্যাপ এখানে দেওয়া আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে হচ্ছে যে ওয়েবটা আমি আসলে বেসিক্যালি দেখাই হচ্ছে যখন জুনো সিকিউরিটি নিয়ে পড়াই আর কি। জুনো সিকিউরিটির ব্যাচ হয়তো বা আমরা খুব শীঘ্রই স্টার্ট করব, ওইখানে আমরা এগুলো দেখতে পাবো আর কি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখানে মাল্টিপলই থাকে। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনারা হচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে লগ ইন করতে পারেন। তো এটা এনাবল করার জন্য আমাদের যেটা করতে হয় যে ডিভাইস, এই যে দেখেন ফায়ারওয়াল, ডিভাইসের কনফিগারেশন যখন করব, সেট সিস্টেম সার্ভিসেস ওয়েব ম্যানেজমেন্ট এইচটিটিপি, এই ওয়েব ম্যানেজমেন্ট সার্ভিসটা এনাবল করতে হয়। সেটা এইচটিটিপির মাধ্যমে হতে পারে, এইচটিটিপিএস এর মাধ্যমে হতে পারে। যদি এইচটিটিপিএস এর মাধ্যমে হয় তাহলে এই যে সিস্টেম জেনারেটেড সার্টিফিকেটটাকে এখানে অ্যাড করে দিতে হয় আর কি। তার মানে যদি আমরা সিএলআই কমান্ডটাকে একটু ভেরিফাই করতে চাই যে এটা আসলে এখানে কাজ করে কিনা, সেটা করতে পারি। যে সেট সিস্টেম সার্ভিসেস ওয়েব ম্যানেজমেন্ট, এটা আছে কিনা, মনে হয় নাই। ওয়েব ম্যানেজমেন্ট নাই। এটা সাধারণত এমএক্স ডিভাইসে সাধারণত
নিউ ভার্সন গুলোতে হয়তো বা থাকতে পারে। সাধারণত এসআরএক্স ডিভাইসের জন্য এটা ডেডিকেটেড। ওকে, তাহলে আমরা লগ ইন করলাম। লগ ইন করে এখানে সেম ভাবে, এখানে যেমন হচ্ছে আপনার ইউজার ক্রিয়েট করলেন, তারপরে টাইম সেট করলেন, সবকিছু এখানে আমরা গ্রাফিক্যালি করতে পারি আর কি। তো প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে ইউজার অ্যাক্সেস জিওএ ফ্রম ব্রাউজার অন ইউর কম্পিউটার, হুইচ প্রোটোকল ক্যান ইউ ইউজ টু ফ্যাসিলিটেট দিস টাইপ অফ অ্যাক্সেস টু জোনোস ওএস ডিভাইস, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে। জেএব ইন্টারফেস দিয়ে যদি আমি ভিল্যান রাউটিং এই ধরনের কোনো কাজ করতে চাই, তাহলে নেটওয়ার্ক সেকশনে গিয়ে কাজ করতে হবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আজকের এই টপিকসটা ছিল হচ্ছে জুনোস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, জুনোস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা শেষ করতে চাচ্ছি। স্যার, জিজ্ঞেস করলাম স্যার যে আপনার টিউটোরিয়াল গুলাতে দেখছিলাম ওই আগের গুলাতে আর কি, ওই তখন আমাদের ওই যে ইয়া ক্লাস যে তৈরি করে, তো ক্লাস তৈরি করে এইখানে তো মনে হয় পরে কোনো একটা চ্যাপ্টার মনে হয় ইউজার বা ক্লাস গুলো আলাদা আলাদা করে দেখাবে। ক্লাসের এখানে ডিটেলসটা নাই, আমি তো স্লাইড থেকে গোত্র করছি। জি আমি জি পরে জি জি। আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, না আপনার ওই টিউটোরিয়াল দেখি তো আমি ওইটাই দেখছিলাম। পরে আগেরটাতে ছিল। কইছিলাম। জি 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 স্যার। আগেরটাতে তাহলে স্যার ছিল। একদিন স্যার একটু সময় করে স্যার একটু ওইটা দু একটা দিন দেখাই দেন, বা এখন যদি পারেন স্যার একটু জাস্ট মানে একটা আমরা এই যে একটা সুপারিশ ক্লাস দিলাম। তৈরি করবেন, ওটাতে ইউজার অ্যাটাচ করে দিবেন। ক্লাস তৈরি করা তো সিম্পল, যে সেট। স্যার আপনি তো স্যার মোটামুটি সবই পারে, কিন্তু আমি বলতে ওটা একটু তো ঝামেলা ওটা তো আছে। ইতে আছে, ওটা জি প্রিভিয়াস স্যার জি স্যার জি স্যার, প্রিভিয়াস ওটা আমি ক্লাসে দেখছি আছে। স্যার, জি স্যার। হ্যাঁ, ওখান থেকে কভার করে নিন। এখানে একটা ক্লাস দিবেন, লাইক ধরেন ক্লাস এর নাম দিলেন এনওসি। হ্যাঁ হ্যাঁ। এইবার আপনি পারমিশন দেন। পারমিশন হচ্ছে এই যে পারমিশন, আচ্ছা পারমিশনের আচ্ছা পরে স্যার, এই যে এখন স্যার পারমিশন সব, পারমিশনটা এখন দেবো, আচ্ছা সব বুঝতে পারছি, হ্যাঁ। সব পারমিশন এখানে কি পারমিশন দিবেন না দিবেন এখানে আপনি আচ্ছা বলে আচ্ছা দিবেন আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। হ্যাঁ। এটা একটা গেল। এটা হুম হচ্ছে এই পারমিশন যেটা, সেটা হুম, হচ্ছে যে অপারেশনাল মোড এক্সিকিউশনের জন্য পারমিশন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, যেমন আমি যদি দেই ভিউ, হ্যাঁ just দেখতে পাচ্ছি। সরি, সাপোজ আমি দিলাম এখানে হুম, ভিউ, হুম, তাহলে এখানে আমাকে কি দিতে হবে, মাল্টিপল দিতে হবে না। এখানে ভিউ দিলাম, লাইক এরপরে আমি দিলাম মনে করেন ভিউ কনফিগারেশন, যে ক্লাসটা আমি তৈরি করব, এই দুইটা দিলাম আর কি। তাহলে এখানে লাইক আমি দেখাচ্ছি আপনাকে যে কি বলছে এখানে, যে ক্লাসটা আমি তৈরি করলাম ভিউ, আর একটা হচ্ছে ভিউ কনফিগারেশন। ঠিক আছে, এটা জি স্যার, এভাবে করে যেগুলো লাগবে আপনার, হ্যাঁ, জি স্যার। পারমিশন যেগুলো লাগবে সেগুলোকে আপনি অ্যাড করে দেবেন, অথবা যদি মাল্টিপল থাকে এইভাবে করে থার্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ, কমা ঢুকায় কমা দিয়ে আপনি আপনি হচ্ছে স্যার দেখেছিলেন। হুম, যেগুলো আছে, যেগুলো লাগবে আপনার আর কি, জি লাইক স্যার। ফায়ারওয়াল, এই কি হলো, স্পেসের প্রয়োজন হয় না, এমনি বোঝার কথা। ফায়ারওয়াল, তারপরে মনে করেন কথার কথা সিস্টেম অথবা নেটওয়ার্ক, এটা দিলাম আর কি। জি স্যার। ক্লোজ করতে, হ্যাঁ, এটা জি যদি স্যার। শো দেন ডিসপ্লেসের দেন, এটা অ্যাড হয়ে যাওয়ার কথা ওই ক্লাসে, দেখেন অ্যাড হয়ে গেছে জি স্যার। তার ফায়ারওয়াল। মানে আমার এই ইউজারটা এই কাজগুলো করতে পারবে। হ্যাঁ, এই কাজগুলো করতে পারবে। এটা হচ্ছে অপারেশনাল কমান্ডের জন্য। এখন যদি আপনি কনফিগারেশনের রেসপেক্টে চিন্তা করেন, জি স্যার। কনফিগারেশনের পারমিশন যদি তাকে দিতে চান, জি হ্যাঁ, স্যার। কনফিগারেশনের পারমিশন তাকে দিতে চাইলে তাকে কি করতে হবে, কনফিগার, এটাকে তাকে অ্যালাউ করতে হবে, তাই না? যখন হুম। কনফিগার সে লিখবে, কোথায় লিখবে এই কনফিগারটা, কনফিগার লিখবে অপারেশনাল মোডে। অপারেশন এখন মোডে। কনফিগার যদি তাকে করতে দিতে চান, জি তাহলে স্যার। এটাকে আগে অ্যালাউ করতে হবে, ও কনফিগার। আচ্ছা আচ্ছা, পারমিশন কনফিগার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পারমিশন কনফিগার। আর পারমিশন কনফিগার আপনি অ্যালাউ করলেন, তারপরে কমিট করলেন, এরপরে তাকে কনফিগারেশনের জন্য অ্যালাউ করেন। কনফিগারেশনের জন্য কি আছে, এই যে অ্যালাউ কমান্ডস, আর একটা হচ্ছে ডিনাই অ্যালাউ কনফিগারেশন। এটা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন, অ্যালাউ কমান্ডস দিয়ে লিখতে পারেন, হ্যাঁ, ডিনাই কমান্ডস, ডিনাই কনফিগারেশন, এখন যেমনি আপনি করতে চান আচ্ছা করেন আচ্ছা আর কি। আচ্ছা। ঠিক আছে, জি স্যার। যেমন অ্যালাউ কনফিগারেশন, কি কি কনফিগার করতে দিতে চান সেটা অ্যালাউ করেন, অথবা অ্যালাউ কমান্ডস। কমান্ডস বলতে কি, কমান্ডস বলতে হচ্ছে যেমন যেটা হচ্ছে ডিনার কনফিগারেশন, প্রোটোকল। যেটা হচ্ছে বাদ বাকি গুলো হচ্ছে করতে পারবে, আমি শুধু যেগুলা দিয়ে দেবো সেগুলো ডিনাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যেমন নক, তারপরে কি বললেন আপনি? বললেন যে অ্যালাউ কমান্ডস, কি কি কমান্ড তাকে অ্যালাউ করবেন, অ্যালাউ কমান্ডস, তারপরে এখানে কমান্ডস আপনি বলে দিবেন। যেমন আপনি বলে দিলেন প্রোটোকলস, বলে দিলেন, আর আপনি কমেন্ট করেন, তার মানে সে কি করতে পারবে? প্রোটোকলের ভিতরে যেতে পারবে, এই ক্লাসের ইউজারটা প্রোটোকলে গিয়ে কাজ করতে পারবে। কাজ করতে আর পারবে। প্রোটোকলের আপনি বললেন যে না প্রোটোকল ঠিক আছে, কিন্তু প্রোটোকলের স্পেসিফিক একটা অপশনে সে পারমিশন পাবে আর কি। হ্যাঁ, তখন দুইটা একসাথে বলে দিতে হবে। ওইখানে দেখেন প্রিভিয়াস ক্লাসে ওইটা আছে, যেহেতু জি এই স্যার, স্লাইডে আপনার নাই না আমি এটা স্যার, ওইটা এটা দেখছি, নিয়ে মানে দেখছি ইয়ে আর কি, আমি করতেছি। ভাবছিলাম এই ক্লাসে আপনি রিভিউ করবেন আর কি। তো এটাই আর কি হুম, স্যার। ঠিক আছে। জি এভাবে স্যার, করে বুঝতে আপনার রিকোয়ারমেন্ট যে জি এরকম স্যার, রিকোয়ারমেন্ট ওইভাবে ক্লাস তৈরি করতে পারবেন। বুঝতে পারছি। এই পারমিশনের পরে হচ্ছে অপারেশনাল মডেল কমান্ড পারমিশন, আর এই অ্যালাউ কমান্ডস বা ডিনাই কমান্ডস হচ্ছে হ্যাঁ, সেটা কনফিগারেশন মডেল। মানে এগুলা করার পরে স্যার, পরে অথেন্টিকেশন পাসওয়ার্ডটা ওই ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ, এখন এই যে টেস্ট ইউজারটাকে আপনি ধরেন ওই ক্লাসে নিবেন, কেমনে ওকে। নিবেন? যে এই যে টেস্ট ইউজার, এই টেস্ট ইউজারকে এখন ক্লাসটা চেঞ্জ করে দেন, যে তুমি এখন নক ক্লাসে চলে যাও। হয়ে গেল, কাজ শেষ। দেখেন টেস্ট ইউজার এখন নক ক্লাসে, যে নক ক্লাস আপনি তৈরি করছেন। হ্যাঁ, সিম্পল। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।